তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। ভাবাচ্ছে কয়লার সংকটও, জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ। কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরে সম্পূর্ণ ব্যবহার করি নাই, তো এই বছর আমরা করি। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব বাজারে না পড়ার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। পাচারের অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ। সংসদে অর্থমন্ত্রী। আসন্ন বাজেটে ব্যাংক ঋণ কমানোর ঘোষণা। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দান। ইসিতে কাল থেকে দুদিন যাচাই বাছাই। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি প্রার্থীদের। নওগাঁয় নিজ ঘরে মা বাবা সহ 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা। স্বজনদের আর্তনাদ। টেকনাফে 3 যুবককে কুপিয়ে খুন। পাহাড় থেকে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। এবং হুমকির মুখে কোনো আলোচনায় বসবে না ইরান। জব্দ করা জাহাজ ফেরতের আলটিমেটাম। আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের। সাবেক মার্কিন সেনাদের বিক্ষোভে ধরপাকড়। জ্বালানি সংকটে তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় 2000 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, কয়লা চালিত কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর খুব কাছে সাফারের চানগাঁও। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যে ঘুমাবো ওই অবস্থাটা হয় না। মোটা দাগে ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে, বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16,000 মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস অয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লাভিত্তিক বেসরকারি 2টি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই। গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্রই এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরে সম্পূর্ণ ব্যবহার করি নাই, তো এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে। তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতে যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে, তাতে ইঙ্গিত মিলছে চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে খাদ্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী। সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা শেষে কথা জানান তিনি। বাজারে সিন্ডিকেট করা কিছু ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, যার প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেরিতে হলেও দেশে বেড়েছে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম। তারপর থেকে জনমনে নতুন উদ্বেগ, বাজারে দ্রব্যমূল্যেও পড়তে পারে প্রভাব। মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভায় আলোচনা হয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ নিয়ে। জ্বালানি তেলের বাজার মূল্যের প্রভাব ও সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খাদ্য মূল্যের উপর তেমন প্রভাব পড়বে না। সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও জানান মন্ত্রী। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। বাজারে আমদানি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে মন্ত্রী বলেন, খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি আছে। বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। জনগণকে প্রয়োজনের বেশি পণ্য কেনার প্রবণতা বর্জনের আহ্বান জানান মন্ত্রী। আমরা যেন স্পেকুলেশন দ্বারা মূল্যস্ফীতি না ঘটাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এসএসসি পরীক্ষার খবর। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 18.5 লাখ পরীক্ষার্থী। প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি তারা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর না পাওয়ায় স্বস্তি জানান অভিভাবকরা। ওইদিকে আগে থেকে কাউকে না জানিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি বলেন, প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে এবারই প্রথম সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান তিনি। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের এসএসসি পরীক্ষা। ভালো পরীক্ষা হওয়ায় কেন্দ্র থেকে হাসিমুখে বের হন শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল কোনো পরীক্ষার্থী। তবে প্রশ্নপত্র দেখে উড়ে যায় সব ভীতি। ভালো পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা পুরো ফাটাইয়া দিছি, সব কমন আইছে। এত ইজি প্রশ্ন কেউ করে? প্রশ্নগুলো ইজি ছিল, অনেক ভালো দিতে পেরেছি। এমসিকিউটা স্ট্যান্ডার্ড হয়ে আমরা সিকিউ গুলো ভালো মতো দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে আমরা নরমাল এক্সাম দিতেছি, সো ভালোই হয়েছে। কেন্দ্রের শিক্ষার্থীরা আর বাইরে অভিভাবকদের ভিড়। পরীক্ষা শেষ হতেই সন্তানের সঙ্গে বাবা মায়ের সাক্ষাৎ। প্রশ্নোত্তর করতে পারায় সন্তুষ্ট অভিভাবকরাও। আমি একজন মা এবং সব বাচ্চার জন্য আমার শুভকামনা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে 3885টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য সময়ে সাংবাদিকদের জানিয়ে শিক্ষামন্ত্রী কেন্দ্র পরিদর্শনে গেলেও এবারের চিত্র ছিল ব্যতিক্রম। আগে কাউকে না জানিয়ে মানিকগঞ্জ ও সাভারের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো শঙ্কা নেই, কারিকুলামেও আসবে পরিবর্তন। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রতি 3 মাসে একবার জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির নেতারা। বিনা কারণে কোনো সাংবাদিক জেলে আছেন কিনা এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান।
পাচার হওয়া অর্থ ফেরাতে পুরোদমে কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, টাকা ফেরত আনতে বিদেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করা হয়েছে। সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, আগামী বাজেটে ব্যাংক ঋণ কমানোর পরিকল্পনা রয়েছে। দিনের কার্যসূচি চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঙ্গলবার সাধারণ আলোচনায় অংশ নেন আইন প্রণেতারা। সময় 5 মিনিট। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতায় বিশ্বাসী নয় বিএনপি সরকার। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করার তথ্য তুলে ধরেন আমির খসরু। তিনি জানান, নতুন অর্থ বছরে ব্যাংক ঋণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে, এবং রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বহু টাকা এখানে রিপ্লেনিশমেন্টের জন্য দেওয়া হয়েছে, আরও বাজেটে দেওয়া হবে আগামী দিনে। বিনিয়োগকারীরা বিদেশ থেকে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে চায় তাদেরকে আকৃষ্ট করে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিনিয়োগের মাধ্যমে এই যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটা মেকআপ করে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিটা সচল করতে পারে। এ সময় সংসদ সদস্যরা নতুন করে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। অধিবেশন শেষে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ। তার দাবি, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। আজকের এই সমস্যাটা বৈশ্বিক এবং সমগ্র বিশ্বের সমস্যা। সমগ্র জায়গায় তেলের দাম বৃদ্ধি, শুধু বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করানি, সামান্য একটু অ্যাডজাস্ট করা হয়েছে। কাজে এই বিষয়টা আপনারা সহানুভূতির সাথে দেখবেন, সরকারের সাথে থাকবেন, সরকারকে সদিচ্ছেটা দেখবেন। ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তে বিরোধী দলও ঐকমত্য পোষণ করেছে বলে জানান চিফ হুইপ। আত্তুজ রহমান, সময় সংবাদ, ঢাকা। গ্রাফিতি আঁকা নিয়ে চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 10 জন। কলেজ ক্যাম্পাসে একটি গ্রাফিতিতে গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে দুপুর 12টার দিকে প্রথম দফা সংঘর্ষ হয়। বিকেলে ছাত্র শিবির নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করলে আবারও দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় অন্তত 10 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সন্ধ্যার সময় আরও থাকছে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল সাগরিকায় কাল অনুশীলনে নামবে দুদল। শেষ হলো জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমাদান। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমাদান বিএনপি ও জামাত জোটের প্রার্থীরা। কাল থেকে 2 দিন চলবে যাচাই বাছাই। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী বান্ধব নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীতা চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দাখিল করেন নিজ নিজ মনোনয়ন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা, বিলকিস ইসলাম সহ 6 জন। নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তারা। যে সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব। দেশ এবং জাতির উন্নয়নে আমরা কাজ করব এবং নারী শিশুর উন্নয়নে এবং ইসে আমরা কাজ করব। আমাদের যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে দেশ থেকে শুরু করে বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। এদিন জামায়াত জোটের মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম সহ 12 জন। নারীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি তাদের। এখন আমাদের দায়িত্ব হলো 3টা: ঘর সংসার, সংসদ এবং রাজপথ। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করব। নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, স্বয়ংসম্পূর্ণ হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন নারীরা। বিরোধী দলে থেকে কাজ করবেন জনকল্যাণ এবং দেশের স্বার্থে। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী,
কাউকে আমরা যে 8 জন দিয়েছি আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। সংরক্ষিত 50টি আসনে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে পাবেন একজন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় বাবা মা ও 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে নগদ 2.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। এ ঘটনায় নারীসহ 8 জনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধ গড়ায় কোর্ট পর্যন্ত, শেষমেশ গিয়ে থামল মৃত্যুতে। একসঙ্গে পরিবারের 4 সদস্যকে হারিয়ে শোকার্ত স্বজনরা। মঙ্গলবার ভোরে নওগাঁর নিয়ামতপুরে ছেলে হাবিবুর রহমানের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান বৃদ্ধ নমির হোসেন। ভেতরে ঢুকে দেখেন খাটে পড়ে আছে ছেলে, বউ, নাতি ও নাতনির গলা কাটা মরদেহ। খোয়া গেছে গরু বিক্রি নগদ 2.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। এ সময় দেয়ালে হুমকি সম্বলিত লেখাও দেখতে পান তিনি। স্বজনদের দাবি, বোনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। নৃশংসভাবে মেরে ফেলেছে এবং দুধের বাচ্চা করে হাই দিনি। শত্রুতা আগে থেকে যুদ্ধ মিলে এলে কেস ফেস আকার চলে ভাই বোনের ভিতর। এই জমি জমা নিয়েই আমার বোন জামাইকে তারা আর পরিবার সকলকে হত্যা করেছে। তাদের বংশ নির্বংশ করবো আর জমিগুলো হরি লুট করে খাবো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রহস্য উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না এই সময়। আমরা একাধিক টিম কাজ করছি। নিহতদের মধ্যে হাবিবুরের ছেলে পারভেজ ইসলাম 10 বছর এবং মেয়ে সাদিয়া রহমানের বয়স ছিল 3 বছর। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। সকালে উত্তর শিলখালী এলাকার দুর্গম অঞ্চল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। দেশের বাইরের খবর, ইরান ইস্যুতে শান্তি আলোচনার অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। একাধিক সূত্রের বরাতে জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। হুমকির মুখে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় যেতে রাজি নয় বলে সাফ জানিয়েছে ইরানের পার্লামেন্টে স্পিকার বাঘের গালিবাফ। এদিকে চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে বলে আবারও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল সাগরিকায় কাল অনুশীলনে নামবে 2 দল। মিরপুরে প্রথম ওয়ানডেতে হারায় বেশ চাপের মধ্যে ছিল স্বাগতিকরা, তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিরাজের দল। আজ টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। কাল প্রস্তুতি সেরে নেবে 2 দলই। বৃহস্পতিবার সকাল 11টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। ভাবাচ্ছে কয়লার সংকটও। জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ। এবং এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।